কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সাধারণ ধর্মঘটের সমর্থনে গণ কনভেনশন নদিয়ায়। শ্রমিক বিরোধী 4 শ্রম কোড বাতিল, জিনিসের মূল্যবৃদ্ধি কমানো, সবার হাতে কাজ চাই ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির বিরুদ্ধে আগামী 23 ও 24 ফেব্রুয়ারি দেশব্যাপী দুদিনের ধর্মঘট সমর্থনে এদিন নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড বৌবাজার রোড এলাকায় জনকল্যাণ ভবনে অনুষ্ঠিত হল বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে গণ কনভেনশন। এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন এআইসিসিটিইউ এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু ও নদিয়া জেলা এআইসিসিটিইউ এর সম্পাদক জীবন কবিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা সম্পাদক এস.এম. সাদি সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ। এদিনের কনভেনশনে বিভিন্ন বক্তা কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে ও এই দুদিনের ধর্মঘটকে সফল করার জন্য সর্বস্তরের মানুষকে একত্রিত করে মাঠে ময়দানে কলকারখানায় ব্যাপকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। স্বাভাবিকভাবে ধর্মঘট করতে গেলে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক আন্দোলন করতে গেলে মানুষের উপর আক্রমণ নামানো হচ্ছে, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না। কেন্দ্রীয় সরকার ইউপিএ, এনআইএ ইত্যাদি চালু করেছে, তাতে মানুষের কণ্ঠরুদ্ধ হয়েছে এবং আমাদের দেশের অর্থনৈতিক আক্রমণ, সামাজিক আক্রমণ এবং রাজনৈতিক আক্রমণ, দেশের মানুষকে দ্বিখণ্ডিত করা, আমাদের দেশের যে 75 বছর স্বাধীনতার অমৃত মহোৎসব তাকে বিকৃত করে, ইতিহাসকে বিকৃত করে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করবার জন্য চেষ্টা, দেশের সম্প্রদায়কে ভাগ করার চেষ্টা। আপনারা জানেন একটা ভয়ঙ্কর ঘটনা যে কেন্দ্রীয় সরকার যে ই-শ্রম কার্ড চালু করেছিল 704 কোটি টাকা প্রকল্প নিয়ে, আমি জানি স্বাধীনতা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের অন্যতম রাজ্যের নেতা, রাজ্য সম্পাদক, যেতে হবে যেখানে 10 কোটি মানুষ নাম নথিভুক্ত করেছে, তার মধ্যে 94.5% অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যাদের আয় হচ্ছে 8,000 টাকার নিচে, 94.5%। এটা এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমাদের দেশে অন্তত অক্সফামের রিপোর্ট, সমস্ত জায়গায় রিপোর্ট বলছে এই করোনা মহামারীর সুযোগকে কাজে লাগিয়ে দেশের প্রভূত সম্পদ করেছে আমাদের দেশের পুঁজিপতিরা, তারা একটা বড় সম্পদ তৈরি করেছে। কিন্তু আমাদের দেশের সরকার পরিযায়ী শ্রমিকদের 7,500 টাকা দেয়নি, রেশন 35 কেজি বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি আপনারা দাবি করতে যান কেন পিএম কেয়ার্স ফান্ডের টাকা কোথায় গেল, প্রধানমন্ত্রী উত্তর দিতে প্রস্তুত নয়। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কোনো কিছু বলতে তারা রাজি নয়। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শুধুমাত্র বলা যেতে পারে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং আইএনটিটিউসি তো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নয়, একটা রাজনৈতিক দল, তারা একটা রাজ্যের ক্ষমতায়, তারা জোর করে বিভিন্ন কলকারখানায় সেই ট্রেড ইউনিয়ন একতরফা অন্য ট্রেড ইউনিয়নের সাথে আলাপ আলোচনা না করে, স্বাক্ষর না করে জোর করে যেটা করে। সরকার একটা দেশদ্রোহী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। কিন্তু আমরা যারা পশ্চিমবাংলায় আছি, সাবিদা বলেছেন এখানে যে পশ্চিমবঙ্গে আমরা যারা আছি এখানেও কিন্তু 46টা রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি। আপনারা জানেন মাদার ডেয়ারির অবস্থা এবং যেটা অন্যান্য জায়গায় ছিল, সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তারা কিন্তু একের পর এক এটাও আজকে বেসরকারীকরণ করতে উদ্যত। এবং শুধু তাই নয়, আমরা জানি না যারা এত বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলেন, কিন্তু ধর্মঘটের ক্ষেত্রে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি সরকারি কর্মচারীদের উপর আক্রমণ নামানো হয়েছে, যে কালা সার্কুলার জারি করা হয়েছে। এবং একই সঙ্গে রাস্তায় নেমে যখন আমরা আন্দোলন করতে গেছি ধর্মঘটের দিনে, সেদিনকে কিন্তু একটা সময় ছিল বিগত এই ধর্মঘটের আগের ধর্মঘটে কাদের বাহিনী তারা নামিয়েছিল এবং ধর্মঘটকে ভাঙার জন্য। পরবর্তীতে জাতীয় রাজনীতির দিকে তাদের মুখ রক্ষার জন্য হয়তো যে এই যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট, সেই ধর্মঘটে তারা নিজেরাও অন্যান্য কোনো না কোনোভাবে পার্লামেন্টের ভেতর এবং পার্লামেন্টের বাইরে নীরবতা দেখিয়ে বা কোনো কোনো জায়গায় তারা একটা বিকৃত তথ্য উপস্থাপিত করে এই কাজগুলো করছে।
আমরা যখন ধর্মঘটের প্রচার করব, এখানে যে প্রস্তাবনা আছে, নিশ্চয়ই ধর্মঘটের প্রচারের সময় আমাদেরকে বলতে হবে এই কথাগুলো, যে আমাদের রাজ্যেও কিন্তু টেট নিয়ে দুর্নীতি, আমাদের রাজ্যেও কিন্তু শিক্ষক নিয়ে দুর্নীতি, নিয়োগ নিয়ে দুর্নীতি, আমাদের রাজ্যেও কিন্তু দুয়ারে সরকারের নামে যা কিছু চলছে সেগুলো কিন্তু আমরা আমাদের কথার মধ্যে উপস্থাপিত করব। নইলে পশ্চিমবঙ্গের মানুষকে ছোঁয়ার ক্ষেত্রে, এবং নিশ্চয়ই আমরা জানি কেন্দ্রীয় সরকারের এই আক্রমণটা নেমেছে, সেই আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বত্র এই আক্রমণটাকে বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ধর্মঘটটা অনেকের কাছে মনে হচ্ছে খুব কঠিন পরিস্থিতি, কারণ এখন মিটিং মিছিল করা যাচ্ছে না, প্যান্ডেমিক সিচুয়েশন, এই পরিস্থিতিতে। কিন্তু সমস্ত জায়গায় কিন্তু যেখানে মানুষ দাবি তুলছে, স্কুল কলেজ খোলা, সাল থেকে বন্ধ করে রেখে তারা এই আক্রমণটা নামিয়ে এসেছে। এবং আপনারা জানেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে একের পর এক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ বর্গ দেশের সমস্ত সম্পদকে বেঁচে দেওয়ার জন্য নতুন একটা শব্দ তারা এনেছেন, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। আমাদের দেশে নাকি অব্যবহৃত সম্পদ পড়ে আছে। আমি আজকের কাগজে দেখলাম নদিয়ার বিএসএনএল এর আবাসন প্রকল্পগুলোকে বেসরকারি মালিক বা কাউকে বিক্রি করে দেওয়া হবে। অনেক সম্পদ নাকি পড়ে আছে আমাদের দেশে। আমাদের দেশে 26,700 কিলোমিটার জাতীয় সড়ক, আমাদের দেশে 4,000 কিলোমিটার তেলের পাইপলাইন, আমাদের দেশে 48,000 অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে আমাদের দেশে তেল, রেল, কয়লা, বিমানবন্দর সমস্ত কিছু আজকে অব্যবহৃত সম্পদ হিসাবে ব্যক্তি মালিকানার মধ্যে প্রধানমন্ত্রীর 2 দক্ষিণহস্ত এবং বামহস্ত আম্বানি এবং আদানির কাছে তারা বেছে দিতে উদ্যত। এবং আপনারা জানেন যে কয়লা প্রকল্প, সেই কয়লা প্রকল্পের সমস্ত ব্লকগুলোকে তারা বিক্রি করে দিতে উদ্যত। 16 এবং 17 তারিখ ব্যাংকের কর্মচারীরা বাহাদুরি ধর্মঘট পালন করেছেন, যে ধর্মঘট পালনের জন্য এইবারের পার্লামেন্টের অধিবেশনে, বিগত পার্লামেন্টের অধিবেশনে যে ব্যাংক বেসরকারীকরণ বিল, সংশোধনী বিল, অ্যামেন্ডমেন্ট বিল, সেটা তারা আনতে পারেনি। এবং স্বাভাবিকভাবে আমাদের সবচেয়ে বড় উৎসাহ যে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে 378 দিন ব্যাপী যে ধর্মঘট রয়েছে, সেই ধর্মঘট প্রধানমন্ত্রীর স্পর্ধা, সেই স্পর্ধাকে মাথা নত করতে বাধ্য হয়েছে। এবং তারা জানেন যে 3টে কৃষি বিল আইনে তারা রূপান্তরিত করেছিল, প্রত্যাহার করেছে। এখন 31শে জানুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা বিশ্বাসঘাতকতা দিবস শুরু করছেন। লখিমপুর খেলির ঘটনা, তাতে প্রতিমন্ত্রীকে পদত্যাগ এখনো করানো হয়নি, এবং একই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য, সেই কাজটুকু করা বাকি আছে। গত 2020 সালের 11ই নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ তারা বাজেট অধিবেশনের প্রাক্কালে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়, 2 দিন ব্যাপী ধর্মঘট। পরবর্তীতে 3রা ডিসেম্বর যন্তর মন্তরে দিল্লিতে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য সংগঠন মিলে 48 ঘন্টা ব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূলত যে কথাটা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি, যে সেটা হচ্ছে দেশ বাঁচাও, দেশবাসীকে বাঁচাও। এই স্লোগানের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে আমাদের ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলবার জন্য এই করোনা মহামারীর মধ্যেও 5টা রাজ্যের নির্বাচন এবং পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে হয়তো সম্ভবত 27শে ফেব্রুয়ারি 114টা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যেও বিভিন্ন সংবাদপত্র এবং কখনো কখনো বৈদ্যুতিন মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, তারা এই ধর্মঘট একদিন বা হয়তো পিছিয়ে যেতে পারে এই ধরনের একটা অপপ্রচার রাস্তা তারা নিয়েছে। এবং স্বাভাবিকভাবে যে দাবিগুলোকে নিয়ে আমরা ধর্মঘটের রাস্তায় যাচ্ছি, সেটা একটা ভয়ঙ্কর দেশপ্রেমিক মানুষ হিসাবে আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব। আপনারা জানেন যে 2019 সালে প্রথম যখন আমাদের দেশের পার্লামেন্টে রাজ্য 5ই আগস্ট 2019 সালে পার্লামেন্টে রাজ্যসভা এবং লোকসভা এই দুটো ক্ষেত্রে যখন রাজ্যসভাতে কোড অন ওয়েজেস বিল
এই বিলটা যখন আনা হচ্ছে তখন আমাদের দেশে জম্মু কাশ্মীরকে দুটো টুকরো করে দেওয়া হয়েছে এবং সমস্ত সংবিধানকে পদদলিত করে। তারপরে 2020 সালে আপনারা জানেন যে তিনটে কৃষি আইন, কৃষি আইনে রূপান্তরিত করেছিল মহামারীর সময়। সেই সময় আমাদের তিনটে শ্রমকোড, একটা কোড আগে অনুমোদিত হয়েছিল, তিনটে শ্রমকোডকে তারা যত তাড়াতাড়ি সম্ভব তুরন্তভাবে কোনো ধরনের কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের উপর কর কমাতে হবে। বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আমাদের টেবিল প্রচারের মধ্যে নিয়ে যেতে হবে। আমি কনভেনশনের যে মূল প্রস্তাব আপনাদের কাছে উত্থাপন করছি, 11 নভেম্বর দেশের রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি, শিল্পভিত্তিক ফেডারেশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং আমাদের অন্যান্যদের ডাকিয়ে জাতীয় শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এই কনভেনশন থেকে শ্রমিক, কৃষক ও জনস্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী কেন্দ্রের নীতিগুলির বিরুদ্ধে দেশব্যাপী লড়াই, আন্দোলন সংগ্রামকে আরো তীব্র করার আহ্বান জানানো হয়। বিশেষ করে কেন্দ্রীয় সরকার কর্তৃক সাধারণ মানুষের জীবন জীবিকা, কর্মসংস্থান ও দেশে স্বনির্ভর অর্থনীতির উপর যে ভাবে আক্রমণ জানা হয়েছে এবং ষড়যন্ত্রী ও ফ্যাসিবাদী পথে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে, বৃহৎ বিদেশি পুঁজিপতি কর্পোরেটদের স্বার্থে নয়া উদারবাদী পথে অগ্রসর হচ্ছে, তাকে মেনে নেওয়া যায় না। প্রথমে বলা হয়েছে পেট্রোল, ডিজেল, রান্না গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, কোটি কোটি মানুষের কর্মহীনতা, তীব্র বেকারি, শ্রমিক ছাঁটাই, কোটি কোটি শ্রমজীবী মানুষের মজুরি হার, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সামনে অবস্থা চলছে। আন্তর্জাতিক ক্ষুধার সূচকে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ভারতের অবস্থান 107 দেশের মধ্যে 101তম স্থানে। মাধ্যমিক খাদ্য ভবনে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও ভুটানের নিচেও আমাদের দেশ ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার কর্তৃক পুঁজিপতি ও শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, কর হার অপরদিকে যথেচ্ছভাবে পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের উপর কর বৃদ্ধির মাধ্যমে জনগণের উপর করে। নদিয়া থেকে সমীরদের রিপোর্ট, এস নিউজ বাংলা। সুস্বাস্থ্য সবার আগে বাংলা। আপনার সুস্বাস্থ্য কামনায় মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। এখানে একসাথে সমস্ত বিভাগের সুচিকিৎসার ব্যবস্থা আছে এবং রয়েছে মডার্ন আইসিসিইউ এবং ডায়ালিসিস অ্যান্ড মাইক্রো সার্জারি করা হয় এবং এটি একটি স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হাসপাতাল। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল, সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নম্বর 9434216662 ও 7872795077। মাধবী দেবী এডুকেশন স্কুল অফ নার্সিং এ আপনাদের স্বাগত। জিএনএম, বিএসসি, পিবিবিএসসি, এমএসসি নার্সিং কোর্সে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ প্রাইভেট নার্সিং কলেজগুলোতে সরাসরি ভর্তির জন্য সেরা ঠিকানা মাধবী দেবী এডুকেশনাল স্কুল অফ নার্সিং। পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, অর্থাৎ কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের প্রাইভেট নার্সিং কলেজগুলোতে জিএনএম, বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্য তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। কর্ণাটক রাজ্যের নার্সিং কলেজের ভর্তির সেন্টার এখন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। আমাদের ঠিকানা বিডিও অফিস রোড, নেয়ার ইউকো ব্যাংক। যোগাযোগ করুন 8509650147 অথবা 8637584851। এছাড়া যে সমস্ত শিক্ষক, এজেন্সি ব্যক্তিরা কমিশনের মাধ্যমে আমাদের সংস্থায় ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক, যোগাযোগ করতে পারেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি হোল্ডাররা যোগাযোগ করতে পারেন জেলা ভিত্তিক।